আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তেজনায় ঘি ঢালতে তাইওয়ান সফরে আরেক মার্কিন সিনেটর। গোপন স্থানে ফিনল্যান্ড সুইডেনের সঙ্গে বৈঠকে বসছে তুরস্ক। চীনের সঙ্গে উত্তেজনা, প্রতিরক্ষা খরচ রেকর্ড পরিমাণ বাড়াতে চায় তাইওয়ান। কেন ইউক্রেনকে কাঙ্ক্ষিত সেই অস্ত্র দিচ্ছে না জানালো যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। যুদ্ধের সপ্তম মাসে সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। উত্তেজনায় ঘি ঢালতে তাইওয়ান সফরে আরেক মার্কিন সিনেটর। চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়ে এবার একজন মার্কিন সিনেটর তাইওয়ান সফরে এসেছে। মার্কিন সিনেটর বাণিজ্য ও সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন গতকাল বৃহস্পতিবার একটি সামরিক বিমানে করে তাইপোতে অবতরণ করেন। এ নিয়ে চলতি আগস্ট মাসে আমেরিকায় তৃতীয় কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা তাইওয়ান সফর করলেন। তাইওয়ানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব ডগলাস শু তাকে তাইপো বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় ব্ল্যাকবার্ন বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। তাইপোতে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর আমেরিকার দীর্ঘমেয়াদী নীতির অংশ। তিনি আরো বলেন, তাইওয়ান সফরের ব্যাপারে কমিউনিস্ট চীন কি হুমকি দিল তাতে আমি ভয় পাই না। চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি দুদিন ব্যাপী তাইওয়ান সফর করলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিং এর সম্পর্ককে তীব্র উত্তেজনা দেখা দেয়। কোন শীর্ষ মার্কিন কর্মকর্তা তাইওয়ান সফর করলে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে তার মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে বলে চীন হুঁশিয়ারি করে দেওয়া সত্ত্বেও পেলোসি তাইপো সফর করেন। এ সফরে তিনি বলেন, মার্কিন সরকার যে তাইওয়ানকে একা ছেড়ে যাবে না সে কথা সুস্পষ্টভাবে বুঝিয়ে দিতে তিনি ওই সফর করেন। চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। বেইজিং ঘোষণা দিয়েছে সামরিক শক্তি প্রয়োগ করে হলেও একদিন তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করা হবে। গোপন স্থানে ফিনল্যান্ড সুইডেনের সঙ্গে বৈঠকে বসছে তুরস্ক। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিনল্যান্ডের একটি গোপন স্থানে আজ শুক্রবার বৈঠকে বসেছেন ফিনল্যান্ড, সুইডেন এবং তুরস্কের প্রতিনিধিরা। জুনের শেষে ন্যাটো সম্মেলনে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে ও তুরস্কের সবুজ সংকেত পেতে একটি চুক্তি করে। ওই চুক্তিতে কিছু শর্ত ছিল, সেই শর্তের বিষয়গুলো কার্যকর করা নিয়েই কথা বলবেন তারা। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছিলেন, নিজেদের মধ্যে অসহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হবে। ইউক্রেনে রাশিয়া কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তবে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানায় তুরস্ক। তাদের দাবি, ফিনল্যান্ড সুইডেন কুর্দি সন্ত্রাসীদের মদত দেয়, তারা তুরস্কের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি কার্যক্রম চালায়। এরপর তুরস্ককে রাজি করাতে চুক্তি করে ফিনল্যান্ড সুইডেন। সেই চুক্তিতে রয়েছে ফিনল্যান্ড সুইডেনে বসবাস করা জঙ্গিদের তুরস্কের হাতে তুলে দেওয়া হবে। কয়েকদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ফিনল্যান্ড সুইডেনের কাছে কথিত জঙ্গিদের নামের তালিকা দিয়ে তাদের ফেরত চান, কিন্তু নর্ডিক অঞ্চলের এ দুটি দেশ জানায় তারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার চুক্তি করেনি। চীনের সঙ্গে উত্তেজনা, প্রতিরক্ষা খরচ রেকর্ড পরিমাণ বাড়াতে চায় তাইওয়ান। চরম উত্তেজনা বিরাজ করছে চীন ও তাইওয়ানের মধ্যে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপো সফরকে ঘিরে এই উত্তেজনা চরমে রূপ নেয়। এমতো অবস্থায় চীনের হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা রেকর্ড পরিমাণ বাড়াতে চায় তাইওয়ান। নতুন যুদ্ধ বিমানও কিনবে তারা। বৃহস্পতিবার তাইওয়ান সরকার প্রতিরক্ষা খাতে খরচ আরো 1940 কোটি ডলার বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীন সবচেয়ে বড় সামরিক মহড়া করার এই সিদ্ধান্ত নিল তারা। তাইওয়ানের এক মুখপাত্র বলেন, জাতীয় সুরক্ষা বাড়ানোর জন্য প্রতি বছর প্রতিরক্ষায় 19% খরচ বাড়ানো হবে। 2017 থেকে অবশ্য প্রতিরক্ষা খরচ বাড়ানোর পরিমাণ 4%-এর কম। ফলে প্রতিরক্ষা খাতে রেকর্ড খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাড়তি অর্থের বড় পরিমাণ যুদ্ধ বিমান সহ হাইটেক অস্ত্র কেনার কাজে ব্যবহার করা হবে। ডিরেক্টর জেনারেল অব বাজেট ও
স্ট্যাটিস্টিক মন্ত্রী বলেছেন, অপারেশনাল খরচ মেটানোর জন্য বাড়তি অর্থ ব্যয় করা হবে। তিনি জানিয়েছেন, আমরা দেশের সুরক্ষাকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেই, সেজন্য এই অর্থবৃত্তির প্রস্তাব করা হয়েছে। তিনি বলেছেন, চীনের হুমকির মোকাবেলায় যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করে রাখতে হয়েছে। তার জ্বালানি ও রক্ষণাবেক্ষণের একটা খরচ আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই পরিকল্পনার অনুমোদন করেছে, এখন তা পার্লামেন্টকে অনুমোদন করতে হবে। সম্প্রতি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ল্যান্সি পেলোসি তাইওয়ান সফর যান। তিনি ফিরে যাওয়ার পরই চীন তাইওয়ানকে ঘিরে ধরে ভয়াবহ সামরিক কুচকাওয়াজ করে। চীনের নৌ বিমান ও স্থল বাহিনী কুচকাওয়াজে অংশ নেয়। চীনের বক্তব্য ছিল, আমেরিকা তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, যা তারা মেনে নেবে না। তাইওয়ানকে নিজেদের অভিন্ন অংশ মনে করে চীন। তাদের দাবি, বিশ্বের বাকি সব দেশকে এক চীন নীতি নিয়ে চলতে হবে এবং তাইওয়ানকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া যাবে না। 1949 থেকে তাইওয়ান তাদের আলাদা অস্তিত্ব বজায় রেখেছে। তারা স্বাধীনভাবে সরকার চালাচ্ছে, কিন্তু চীনের দাবি, অন্য কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সরকারি স্তরে যোগাযোগ রাখতে পারবে না। তারা তাইওয়ান দখল করতে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেয় না। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের পিপলস লিবারেশন আর্মিকে ঠেকাতে অসম যুদ্ধ করার জন্য তৈরি। 2021 সালে চীনের যুদ্ধ বিমান বারবার তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের ভিতরে ঢুকেছে। কেন ইউক্রেনকে কাঙ্ক্ষিত সেই অস্ত্র দিচ্ছে না জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে দূরপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপকারী আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের চাহিদা করে আসছিল যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন বর্তমানে কিয়েভকে এটি এসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না, কারণ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বেশিরভাগ অস্ত্রই রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল ইউক্রেনে সামরিক সহায়তা নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মূল্যায়ন বলে এই পর্যায়ে ইউক্রেনের দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম অস্ত্র প্রয়োজন নেই। এসব অস্ত্র 280 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আমাদের মনে হয় এই মুহূর্তে ইউক্রেনের এটিএসিএসএম এর চেয়ে জিএমএলআরএস এর দিকে বেশি নজর দেওয়া উচিত। এই দুই ধরনের মিসাইল যুক্তরাষ্ট্রের তৈরি হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেমের মাধ্যমে ছোড়া হয়। যুক্তরাজ্য দুই দেশেই ইউক্রেনকে হিমার্স রকেট সিস্টেম সরবরাহ করছে। তবে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম প্রজেক্টরগুলো সর্বোচ্চ 80 কিলোমিটারের দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম 300 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। সম্মুখ যুদ্ধক্ষেত্রের অনেক দূর থেকেও রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের জিএমএলআরএস মিসাইল চাহিদা করে আসছে। যুদ্ধের সপ্তম মাসে সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন। রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিগ্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা 19 লাখ থেকে 20,40,000 করার সিদ্ধান্তের ঘোষণা করেন পুতিন। এসব সেনার মধ্যে 11,50,000 সৈন্য সম্মুখ সময়ের জন্য প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট পুতিনের ডিগ্রিতে এই সংখ্যা 1,37,000 বাড়ানোর কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুদ্ধে নিজের ক্ষয়ক্ষতির কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রাশিয়া। তবে ইউক্রেন দাবি করছে দেশটির পাল্টা হামলায় অন্তত 45,000 সেনা হতাহত হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত ডিগ্রি অনুযায়ী রাশিয়ার সেনা সংখ্যা প্রায় 10% বৃদ্ধি পাবে। সেনাবাহিনী নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের বড় অঙ্কের নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এই খবর জানাতে গিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে রুশ বাহিনীতে সেনা সদস্য নিয়োগ দিতে কর্তৃপক্ষ বিভিন্ন কারাগার পরিদর্শন করেছেন। মুক্তি প্রদান ও নগদ অর্থের প্রস্তাব দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে কারাবন্দীদের। ডিগ্রিতে সেনাবাহিনীর জন্য তহবিলের বিষয়টি রাষ্ট্রীয় বাজেট থেকে নির্ধারণ করার কথা বলা হয়েছে। তবে সেনা সংখ্যা বাড়ানো, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে নাকি পদ বাড়ানো হবে তা স্পষ্ট নয়।